হ্যালো বন্ধুরা, নমস্কার। সৎ উপায়ে অল্প আয়ের মানুষের ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা জমিয়ে আর্থিক স্বপ্ন পূরণ সম্ভব নয়। আমাদের দেশের 90% মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। এরা নিরাপদ অবসরকালীন সুবিধা বা সামাজিক সুরক্ষা পান না। এদের জন্য দরকার একটা সাহসী পরিকল্পিত অর্থনৈতিক পরিকল্পনা। আমরা আগের প্রজন্মের মানুষরা যে ভুলটা করেছি, আমি চাই না এই প্রজন্মের তরুণ তরুণীরা সেই একই ভুল করুক। অনেকে বলবেন টাকাই সব কিছু নয়, তবে টাকা ছাড়া বাঁচা সম্ভব নয়। সাধু মহারাজরাও ভিক্ষা বা দানের নামে টাকার পিছনে ছুটছে। আজ আমি আপনাদের জন্য 2026 সালের বিনিয়োগের একটা নীল নকশা নিয়ে এসেছি। আপনারা জানেন, রিজার্ভ ব্যাংক ক্রমাগত রেপো রেট হ্রাস করছে, যার ফলে আগামী দিনে ব্যাংকে আমানতের সুদ আরও কমতে থাকবে, স্বল্প সঞ্চয়ের সুদও কমবে। অপরদিকে সোনার দাম এবং রূপোর দাম সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে এবং শেয়ার মার্কেট ক্রমাগত বেড়ে চলেছে। 2026 সালে যে কোনো মুহূর্তে শেয়ার মার্কেটে বড় রকমের পতন বা কারেকশন হতে পারে। এই সমস্ত কিছু মাথায় রেখে আমি আপনাদের 2026-এর বিনিয়োগের একটা পরিকল্পনা করে দিচ্ছি। এই পরিকল্পনা শুধুমাত্র একটি টেমপ্লেট হিসেবেই মনে করবেন। এর সাথে নিজেদের সামর্থ্য, ঝুঁকি নেবার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা প্রয়োগ করে সিদ্ধান্ত নেবেন। এই পরিকল্পনাটা শুধুমাত্র তরুণ প্রজন্মের জন্য। যারা আমার মতো বার্ধক্যে পৌঁছে গেছেন তাদের জন্য নয়। বয়স্ক বন্ধুদের অনুরোধ করব এই মূল্যবান পরিকল্পনাটি তাদের পুত্র, কন্যা, জামাতাদের কাছে পৌঁছে দিতে। অর্থনৈতিক পরিকল্পনার প্রথম শর্ত হলো উপার্জন শুরু করার দিন থেকে আপনার মাসিক বাজেট তৈরি করা শুরু করুন। যত তাড়াতাড়ি আপনি সঠিক বিনিয়োগ শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করবেন। কিছুদিন বাদে আপনাকে আর টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকা আপনার পিছনে দৌড়াবে। আপনি ঘুমিয়ে থাকলেও টাকা বাড়তে থাকবে। সাধারণ বিনিয়োগকারীকে সরাসরি শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ার কেনার পরামর্শ আমি দেব না। তার কারণ, সেটা করতে হলে বিভিন্ন কোম্পানির অবস্থা, দেশের অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, ব্যালেন্স শিট স্টাডি ও রেশিও অ্যানালিসিস জানতে হবে শেয়ার বাজারের কানাগলিতে নানা গোপন কথা। এই প্রজন্মের তরুণ তরুণীদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে এই এত কিছু পড়াশুনোর সময় নেই। অতএব যেতে হবে পরোক্ষ শেয়ার মার্কেটে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের বাজারে। মিউচুয়াল ফান্ডেও ঝুঁকি আছে, তবে দীর্ঘমেয়াদে ঝুঁকির হার অনেকটাই সীমিত। আমি আপনাদের সুজয় বলছি। আমি একজন রিটায়ার্ড ব্যাংক আধিকারিক। পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে আমি আপনাদের বিভিন্ন সময় নানা পরামর্শ দিয়ে থাকি। আপনাদের সহযোগিতা এবং সমর্থনের জন্যে অসংখ্য ধন্যবাদ। এই আর্থিক পরিকল্পনার মূল কথা বিভিন্ন গোল বা লক্ষ্য পূরণের জন্যে কোন কোন ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ করবেন সেটা আগে স্থির করা। একজন তরুণের নিকট তার গোল হচ্ছে একটা বাইক বা গাড়ি কেনা।
একটা নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনা, ছেলে মেয়ের উচ্চশিক্ষার ব্যবস্থা করা, মেয়ের বিয়ের খরচের ব্যবস্থা করা, মাঝে মাঝে দেশে বা বিদেশে বেড়াতে যাওয়া, এবং অবশ্যই অবসরের জন্যে একটা মজবুত তহবিল তৈরি করা, যা থেকে সে তার অবসরকালীন জীবন সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। এই সমস্ত বাজেট তৈরির সময় মনে রাখতে হবে আমাদের দেশে বার্ষিক 5 থেকে 6% মুদ্রাস্ফীতির ভূমিকা। অর্থাৎ আজকে যদি আপনার মাসে সংসার খরচে 30,000 টাকা লাগে, 30 বছর বাদে সেই টাকাটাই 6% হারে মুদ্রাস্ফীতির ফলে হয়তো বেড়ে 1.5 লাখ টাকা বা আরও বেশি হয়ে যাবে। আমাদের এই পরিকল্পনার ধাপগুলি এবার পরপর আলোচনা করব। প্রথম ধাপ, বিনিয়োগ শুরু করবার আগে একটা জরুরি তহবিল মানে এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, যাতে আনপ্রেডিক্টেবল খরচ মোকাবেলা করতে পারি। জরুরি তহবিল হতে হবে মাসিক খরচের অন্তত 6 গুণ। লিকুইড সঞ্চয় হিসাবে ব্যাংকে সেভিংস বা ফিক্সড ডিপোজিটে এই টাকাটা রাখতে হবে। যদি মাসিক সংসার খরচ 30,000 টাকা হয়, তাহলে জরুরি তহবিল হতে হবে 1,80,000 টাকা। দ্বিতীয়ত, একটা জীবন বীমা অর্থাৎ টার্ম লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে, যার বিমা মূল্য আপনার বাৎসরিক আয়ে অন্তত 20 গুণ হতে হবে। আপনার বাৎসরিক আয় যদি 6 লাখ টাকা হয়, তবে সাম অ্যাসিওর্ড হতে হবে 1,20,00,000 টাকা। এই বিমার প্রিমিয়াম খুবই কম। 1 কোটি টাকার বিমার মাসিক প্রিমিয়াম 500 থেকে 1,000 টাকা মাত্র। বিমার পরিমাণ এমন হতে হবে যে উপার্জনকারীর অকাল মৃত্যু হলে পরিবার যে টাকা পাবে সেই টাকা সুদ দিয়ে সংসার আগের মতো সচ্ছলভাবে চলতে পারে। বাজারে প্রচলিত এন্ডোমেন্ট, মানিব্যাগ, ইউআইএলপি এই জাতীয় পলিসি দিয়ে আপনি এই সুরক্ষা পাবেন না। এগুলো বাজারে বিক্রি করে পলিসি এজেন্টরা বেশি কমিশনের জন্য। তৃতীয়ত, আপনার পরিবারের সকলের জন্য হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমার সুরক্ষা রাখতে হবে। স্বাস্থ্য বিমা অবশ্যই ক্যাশলেস সুবিধা থাকতে হবে। এই 3টে কাজ শেষ হলে শুরু হবে আপনার প্রকৃত বিনিয়োগের জয় যাত্রা। দ্বিতীয় ধাপ, প্রতিটা গোলের জন্যে কত টাকা এক্সপেক্ট করছি এবং প্রতিটা গোলের টাইম হরাইজন কতদিন, সেই সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে। এই এক্সপেক্টেড ফান্ড ঠিক করবার সময় মুদ্রাস্ফীতির ভূমিকা মনে রাখতে হবে। তৃতীয় ধাপ, আপনার প্রতিটা গোল অনুযায়ী পৃথক পৃথক সিপ করতে হবে। সিপ মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। টাইম হরাইজন যত বড় হবে তত বেশি ঝুঁকি নেবার শক্তি থাকবে। আপনি রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য হয়তো 25-30 বছর সময় পাবেন, সেক্ষেত্রে অনেক বেশি ঝুঁকি নেবার সুযোগ রয়েছে। কিন্তু 2 বছর বাদে আপনি একটি গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে বেশি ঝুঁকি নেবার সুযোগ নেই। এই রিস্ক প্যারামিটার মাথায় রেখে আপনার বিভিন্ন গোলের জন্য বিভিন্ন মিউচুয়াল ফান্ড স্কিম নির্ধারণ করতে হবে। এই আপ্তবাক্যটি মনে রাখবেন যে লো রিস্ক লো রিটার্ন এবং হাই রিস্ক হাই রিটার্ন। যেখানে লো রিস্ক সেখানে আমরা রিটার্ন আশা করতে পারি 6% থেকে 10%। মডারেট রিস্ক যেখানে, সেখানে আমরা রিটার্ন আশা করতে পারি 10% থেকে 14%। যেখানে হাই রিস্ক সেখানে রিটার্ন
14% থেকে 25%ও আশা করতে পারি। চতুর্থ ধাপ, আপনার বিনিয়োগের বৈচিত্র্য থাকতে হবে। ডাইভার্সিফাইড ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কমোডিটিতে, আইটেমে আপনাকে ইনভেস্ট করতে হবে, বিনিয়োগকে ছড়িয়ে দিতে হবে। ধরা যাক আপনার মাসিক আয় 50,000 টাকা, আপনি মাসে 20% অর্থাৎ 10,000 টাকা বিনিয়োগ করবেন। সেই 50-30-20 রুল অনুযায়ী 20% মোট আয়ের সেভিংস হবে। এই যে 10,000 টাকা বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগের একটা রূপরেখা দিচ্ছি। অন্য আয়ের মানুষরা এই অনুপাতে তাদের পরিকল্পনা স্থির করবেন। তাহলে দাঁড়ালো কি, 50,000 টাকা মাসিক আয়, 20% সেভিংস, অর্থাৎ 10,000 টাকা আমি বিনিয়োগ করতে পারব। এই 10,000 টাকার 20% অর্থাৎ 2,000 টাকা আমি ব্যাংকের এফডি বা আরডিতে রাখবো, 20% ইটিএফ গোল্ড ফান্ডে রাখবো 2,000 টাকা। ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এবার বাকি থাকলো 10,000-এর 60% অর্থাৎ 6,000 টাকা। এটা আমরা বিভিন্ন মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করব আমাদের বিভিন্ন গোলের জন্য। এই যে 6,000 টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, সেটা বিভিন্ন গোলের জন্যে এবং বিভিন্ন মেয়াদের জন্যে, এবং সেই অনুযায়ী বিভিন্ন ঝুঁকি ওরিয়েন্টেড স্কিম গ্রহণ করতে হবে। যেমন লার্জ ক্যাপ আমি 25% ইনভেস্ট করব, মানে 1,500 টাকা, লো রিক্স। মিড ক্যাপে 30% ইনভেস্ট করব, অর্থাৎ 1,800 টাকা, এটা মডারেট রিক্স। ফ্লেক্সি ক্যাপে আমি 20% অর্থাৎ 1,500 টাকা ইনভেস্ট করব, এটা মডারেট রিক্স। স্মল ক্যাপ 20% ইনভেস্ট করব, অর্থাৎ 1,200 টাকা, এটা হাই রিক্স। হয়ে গেল 6,000 টাকা। এই 6,000 টাকার মধ্যে 2,500 টাকা স্বল্প ও মাঝারি মেয়াদের গোলের জন্য বিনিয়োগ করবেন, এবং বাকি 3,500 টাকা আপনার রিটায়ারমেন্ট গোলের জন্য বিনিয়োগ করুন। বার্ধক্যের জন্য আমাদের এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে অবসরের পর আপনাদের হাতে একটা বিশাল তহবিল আসে, যা সুদ দিয়ে সচ্ছলভাবে জীবন অতিবাহিত করতে পারেন এবং সন্তানদের উপর নির্ভর করতে না হয়। চাকরি বা রোজগার শুরু করা মাত্র প্রত্যেকে অবশ্যই এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম বা পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড ডে বিনিয়োগ শুরু করবেন বার্ধক্যের সুরক্ষার জন্য। এ ব্যতীত বিভিন্ন মিউচুয়াল ফান্ডে 30 বছর মেয়াদে মাসে আমার যে ওই 3,500 টাকা সেভ করা আছে, সেটা ইনভেস্ট করুন। এখানে একটা শর্ত মেনে চলবেন, সেটা হলো প্রতি বছর আপনাদের মাইনে বা আয় বাড়বে। অতএব দ্বিতীয় বছর থেকে আপনার বিনিয়োগ 5% থেকে 10% করে সেভ বাড়াতে থাকবেন, যাকে বলা হয় ইয়ারলি স্টেপ আপ। রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য এইভাবে বিনিয়োগ করতে পারেন। লার্জ ক্যাপে 500 টাকা, মিড ক্যাপে 800 টাকা, ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা, আর স্মল ক্যাপে 1,200 টাকা। স্টার্টিং মান্থলি সিপ হচ্ছে আমার, তাহলে দাঁড়ালো 3,500 টাকা। আর ইয়ারলি স্টেপ আপ আমি ধরে নিলাম খুব কম করে 5%, অর্থাৎ প্রথম বছর সিপ 3,500 টাকা, দ্বিতীয় বছর সিপ হবে 3,675 টাকা, তৃতীয় বছর সিপ হবে 3,859 টাকা। এইভাবে সময়ের সাথে সাথে আপনার বাৎসরিক আয় বাড়বে, সেই অনুযায়ী অল্প করে বিনিয়োগ বাড়াতে থাকুন, যা আপনার উপর কোনো চাপ সৃষ্টি করবে। অবসরকালীন জীবনের জন্য শুরুতে মাসে মাত্র 3,500 টাকা বিনিয়োগ করে ও পরের বছর থেকে প্রতি বছর 5% করে বিনিয়োগ বাড়িয়ে যেতে থাকুন। আপনি 30 বছর পর পাবেন 3,21,00,000 টাকা, যার মধ্যে আপনার বিনিয়োগ থাকবে মাত্র 28 লাখ টাকা।
আপনাদের নিকট অলীক কল্পনা মনে হচ্ছে, হতে পারে। এটা সম্ভব চক্রবৃদ্ধি সুদের ক্যারামুটিতে, যাকে জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন বলেছেন, কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড। কম্পাউন্ডিং ইন্টারেস্টের অসীম শক্তির ধারণা আমাদের অনেকেরই নেই। ভিডিওটি পজ করে যে চার্টগুলি দিয়েছি সেগুলি দেখুন। পরিশেষে আমি বলতে চাই যে আমার উদ্দেশ্য মানুষকে আর্থিকভাবে সচেতন করা এবং তাদের ফিনান্সিয়াল ফ্রিডমের রাজপথে নিয়ে আসা। তাদের কোনো অলীক স্বপ্ন দেখানো আমার উদ্দেশ্য নয়। বিনিয়োগে সবসময় আনসার্টেনিটি থাকবে, আমরা তাকে মিটিগেট করতে পারি, কখনোই তাকে পুরো রিমুভ করা সম্ভব নয়। আমি যে পরিকল্পনা রেখাচিত্র দিয়েছি তা পাস্ট ট্র্যাক হিস্ট্রির উপর ভিত্তি করে, সেটা যে আবার অবধারিতভাবে রিপিট করবে এই গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। এই যে রিটার্ন ক্যালকুলেশন বলেছি, এটা একটা স্যাম্পল জাস্ট। এর ভিত্তিতে আপনাদের একটা সেফ রিজনেবল গেস করতে হবে। আপনারা যদি জানতে চান বিভিন্ন ক্ষেত্রের ওয়েল পারফর্ম স্কিমের নাম এবং মিউচুয়াল ফান্ডস নির্বাচনের কৌশল এবং বেসিক্স অফ মিউচুয়াল ফান্ডস ফর বিগিনার্স, তাহলে কমেন্টে জানান, আমি ওই বিষয়ে আগামী দিনে ভিডিও নিয়ে আসব। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই জাতীয় ভিডিও প্রকাশ হলে আপনি জানতে পারেন। আপনাদের সমর্থন আমাকে এই বয়সে নতুন নতুন বিষয়ে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ও আমাকে সৃষ্টিশীল রাখে। আজ এখানে শেষ করছি, আবার আসবো একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হলো ঈশ্বর, আনন্দই হলো আল্লাহ।